This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, নিউজ টপ টাইমে আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্বাস্থ্য ভবনের বিশেষজ্ঞ দল, কর্তব্যরত চিকিৎসক, নার্স, স্টোর কিপারদের বয়ান রেকর্ড করলেন বিশেষজ্ঞরা। হাসপাতালে ভর্তি 4 জনের মধ্যে 2 জন প্রসূতিকে রাখা হয়েছে ভেন্টিলেশনে, তাদের ডায়ালিসিস চলছে। প্রসূতি মৃত্যুতে কার গাফিলতি? নিষেধাজ্ঞা সত্ত্বেও কিভাবে হাসপাতালে বিতর্কিত সংস্থা স্যালাইন? খোঁজ করতে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্বাস্থ্য ভবনের বিশেষজ্ঞ দল, কর্তব্যরত চিকিৎসক, নার্স, স্টোর কিপারদের বক্তব্য রেকর্ড করলেন বিশেষজ্ঞরা। শুক্রবার মেদিনীপুর মেডিকেলে নিম্নমানের স্যালাইন দেওয়ার ফলে মৃত্যু হয় প্রসূতির, এমনটাই অভিযোগ। এরপর শনিবার সকালে সেখানে পৌঁছে যান স্বাস্থ্য ভবনের বিশেষজ্ঞরা। প্রথমে প্রশাসনিক ভবনে বৈঠক করেন তারা। এরপর কর্তব্যরত চিকিৎসক, নার্স, স্টোর কিপারদের সঙ্গে কথা বলেন। সূত্রের খবর, তাদের কাছে বিশেষজ্ঞদের দল জানতে চান রোগীদের কে কী অবস্থা দেখেছিলেন, কি কি ওষুধ দেওয়া হয়, কখন রোগীদের শারীরিক অবস্থার অবনতি হয়, কোন স্টেজে হয়, সেই সময় কি চিকিৎসা হচ্ছিল, কি ওষুধ দেওয়া হয়েছিল। স্যালাইন থেকে শুরু করে বিভিন্ন ওষুধ ও ইঞ্জেকশনের নমুনাও সংগ্রহ করেন বিশেষজ্ঞরা। এখনও আন্ডার ইনভেস্টিগেশন আছে, তদন্ত চলছে, দেখা যাক কি বেরোয়। হ্যাঁ, এখন তো বলতে পারবো না, সব ইনভেস্টিগেশন চলছে, সব কিছু জানলাম, মিটিং হলো, নিলাম আমরা। হ্যাঁ, যা কিছু বেরোবে তখন পরে বলা যাবে, এখন কিছু বলতে হবে। এখন এই স্যালাইন ব্যবহার হচ্ছে, আজ আপনারা কি কি করলেন, কালেক্ট করলেন? এখান থেকে সবই কালেক্ট করলাম, স্যালাইনের ব্যাচ থেকে আরম্ভ করে কারা কারা ওটিতে ছিল, কতক্ষণ ওটি হয়েছে, পেশেন্টের কন্ডিশন কেমন ছিল, পেশেন্টরা অ্যানিমিক ছিল কিনা, অনেক কিছু হিস্ট্রি নেওয়া হলো, সবই নেওয়া হলো। বয়ান রেকর্ডের পর হাসপাতালে ভর্তি বাকি 4 প্রসূতির শারীরিক অবস্থা খতিয়ে দেখেন বিশেষজ্ঞরা। রোগীদের মেডিকেল রেকর্ডও খতিয়ে দেখেন তারা। মৃতার সঙ্গে এই যারা চিকিৎসাধীন চলছে তাদের যে কোর্স অফ ট্রিটমেন্ট কোনো মিল পাওয়া যাচ্ছে কিনা, এই যতজনের সঙ্গে এই ঘটনাটা ঘটেছে তাদের কোর্স অফ ট্রিটমেন্টের ক্ষেত্রে একই রকম কোনো ইন্ডিকেশনস পাওয়া যাচ্ছে কিনা, সেটা বিশেষজ্ঞ দল সেটা নিশ্চিত হন, খতিয়ে দেখেন। মেদিনীপুর মেডিকেলে ভর্তি 4 জনের মধ্যে 2 প্রসূতিকে রাখা হয়েছে ভেন্টিলেশনে, চলছে ডায়ালিসিস। কেমন আছে? কেমন এখন অতটা ভালো নাই, মেন হচ্ছে পেচ্ছাপটা হচ্ছে না, অনেক ব্লাড গেছে, মানে কন্টিনিউ ব্লাড চলছে। ডায়ালিসিস হচ্ছে, ডায়ালিসিসও চলছে। কালকে 2বার হয়েছে, কাল পরশু 2বার হয়েছে, আজকে একবার হচ্ছে। ভেন্টিলেশন সাপোর্টে কোনো পেশেন্ট রয়েছে কি? সাপোর্ট আছে বা স্টেবল আছে। বাকিদের অবস্থা স্থিতিশীল বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। কিন্তু জন্মের পরেই যে একরত্তি মা হারিয়েছে, সে দায়কে এড়াতে পারে স্বাস্থ্য দপ্তর? সৌরভ দত্ত ও দেবব্রত সরকারের রিপোর্ট, TV9 বাংলা। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের নিম্নমানের স্যালাইনের জেরে কর্ণাটকে 4 প্রসূতির মৃত্যু। মেদিনীপুর মেডিকেলও প্রাণ কেড়েছে এক প্রসূতির। চোপড়ায় সেই বিতর্কিত স্যালাইনের কারখানা এবার পৌঁছে গেল TV9 বাংলা। সংস্থার অফিসেও খোঁজ নিলেন আমাদের প্রতিনিধি। এবার যাবতীয় নজর এখানেই, কারণ এই উত্তর দিনাজপুরের চোপড়াতেই বিতর্কিত সংস্থা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের কারখানা। সেই কারখানায় পৌঁছে গেল TV9 বাংলা। রাজ্যের সেন্ট্রাল মেডিসিন স্টোরের মাধ্যমে জেলায় জেলায় বিভিন্ন সরকারি হাসপাতাল এবং একই সঙ্গে মেডিকেল কলেজগুলিতে পৌঁছত এই কোম্পানির তৈরি স্যালাইন। বারবার প্রশ্নের মুখে পড়েছে এই কোম্পানির স্যালাইনের গুণগত মান, যা নিয়ে প্রশ্ন উঠছে কেন তখন টনক নড়েনি। গত বছর কর্ণাটকে 4 প্রসূতির মৃত্যুর পরেই উৎপাদনকারী সংস্থাকে কালো তালিকাভুক্ত করে সে রাজ্যের সরকার। সে সংস্থা বাংলাতেও স্যালাইন সরবরাহ করে। ডিসেম্বরে এ রাজ্যের সরকারও ওই সংস্থাকে স্যালাইনের উৎপাদন বন্ধের নির্দেশ দেয়। জানুয়ারিতে রাজ্যের সবকটি মেডিকেল কলেজকে বিজ্ঞপ্তির আকারে তা জানানোও হয়। তারপরেও সেই নিম্নমানের স্যালাইন ব্যবহার করা হয়েছে হাসপাতালগুলিতে, আর তার জেরে মেদিনীপুর মেডিকেলে মৃত্যুও হয়েছে প্রসূতির। এই এলাকায় অভিযান চালানোর পর এই যে সেই নোটিশ লাগানো হয়েছে, যা দ্য প্রোডাকশন অ্যাক্টিভিটি উইল বি ক্লোজড ফ্রম 11/12/2014 টিল ফার্দার নোটিস। কারা নোটিশ দিয়েছেন? কর্তৃপক্ষ। কিন্তু এই কোম্পানির এই গেট ভিতর থেকে তালা মারা, ভিতরে প্রচুর কর্মীরা রয়েছেন, তাদের বাইক দেখা যাচ্ছে, সিকিউরিটি গার্ডরা রয়েছেন এবং ভিতরে কাজ চলছে বলে কেউ কেউ জানাচ্ছেন। শিলিগুড়িতে সংস্থার মূল অফিসেও পৌঁছে গিয়েছিল TV9 বাংলা। এই যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল মালিক কৈলাস মিত্রকা, এই ভিতরে যারা আছেন তারা অবশ্য বলছেন ঘটনার পর থেকে মালিককে অন্তত তারা দেখেননি।
তারা বলছেন এই অফিস থেকে মূলত এই স্যালাইন কোম্পানি যাবতীয় হিসেব নিকেশের কাজ হতো, আর কারখানা উৎপাদন হতো ওই উত্তর দিনাজপুরের চোপড়ায়। আর এই কারখানার সবচেয়ে কাছে থাকা উত্তরবঙ্গ মেডিকেল কলেজের তরফে অবশ্য দাবি, তাদের স্টোরে এই সংস্থার স্যালাইন মজুদ থাকলেও তারা গলদ খুঁজে পেয়ে আগেই তার ব্যবহার বন্ধ রেখেছিল। কয়েক মাস আগে থেকে আমাদের যেটা হচ্ছিল, কিছু কিছু পেশেন্টের, মানে কয়েকজন পেশেন্টের, শুধু একজন দুজনের পেশেন্টের একটু জ্বর মতো আসছিল, একটু মানে টেম্পারেচার হচ্ছিল, এই প্রবলেমগুলো হচ্ছিল আর কি। তো তখন ডাক্তাররাই মনে করে যে তাহলে কি এই স্যালাইনের জন্য বা এটার জন্য কোনো পায়োজেনিক রিয়াকশন হচ্ছে, তখন থেকেই আমরা একটু সতর্ক হয়ে যাই। কার মদতে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কারখানার উৎপাদন বন্ধের নোটিশ পড়ার পরও চলছিল উৎপাদন? প্রশাসনের নজর কি আদৌ ছিল, উঠছে প্রশ্ন। প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, টিভি9 বাংলা। আচ্ছা, মেদিনীপুর মেডিকেলের প্রসূতির মৃত্যুর পরেও কি হুঁশ ফিরবে না? সরকারি নিষেধাজ্ঞার পরেও জেলার একাধিক সরকারি হাসপাতালে রমরমি ব্যবহার করা হচ্ছে নিম্নমানের স্যালাইন। স্বাভাবিকভাবেই আতঙ্কে রোগী এবং রোগীর পরিজনেরা। একটা মৃত্যুতেও শিক্ষা হচ্ছে না। স্বাস্থ্য সচিবের নির্দেশের পরেও রাজ্যের একাধিক হাসপাতালে চলছে ব্ল্যাকলিস্টেড সংস্থা স্যালাইন। টিভি9 বাংলার হাতে চাঞ্চল্যকর ভিডিও। বাঁকুড়া সম্মিলনী মেডিকেলেও একই ছবি। নিষেধাজ্ঞাকে থোড়াই কি আর, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ব্যবহার করা হচ্ছে নিষিদ্ধ স্যালাইন। রোগীর পরিজনরা বলছেন হাসপাতালে কি স্যালাইন ব্যবহার হচ্ছে তা তারা জানেনই না। প্রতিটি হাসপাতালে জমে থাকা যে স্যালাইনগুলি রয়েছে, ওই নির্দিষ্ট সংস্থা তৈরি করা সেই স্যালাইন ব্যবহার, যেমন একদিকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তেমনি জমে থাকা স্যালাইন তা দ্রুত ফেরানোর কথা বলা হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফে। কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে সেই নির্দিষ্ট সংস্থা তৈরি করা যে স্যালাইন, সেই স্যালাইন কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং ওয়ার্ডে ওয়ার্ডে রোগীদের যে স্যালাইন দেওয়া হচ্ছে, সেই স্যালাইন কিন্তু ওই নির্দিষ্ট সংস্থা। আমাদেরকে তো পেশেন্টের তো ওই স্যালাইনেই দেওয়া হয়েছে, সেটা দেখলাম। তো এরপরে আদার্স অন্য কোনো পেশেন্টকে দিচ্ছে কিনা সেটা ঠিক এক্স্যাক্টলি বলতে পারবো না। ডক্টর জানা সত্ত্বেও যদি এরকম কাজটা করে, আমরা তো এত ভালো করে জানতে পারবো না। আমাদের পেশেন্টকে যেটা দেওয়া হয়েছে সেটাই আমাদের নেওয়া হয়েছে আর কি। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি ওই সংস্থা স্যালাইন ব্যবহার পুরোপুরি বন্ধ করা হয়েছে। এই ঘটনার আমাদের কাছে এসেছে আবার নতুন করে, যখনই নিষেধাজ্ঞার ব্যাপারটা আমাদের কাছে জানানো হয়েছে, তখনই কিন্তু আমরা সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নিয়েছি এবং ওয়ার্ড থেকে সেই কালকেই আমি ব্যক্তিগতভাবে বটেই এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে যে কোনো ওয়ার্ডেই যেন রিঙ্গার ল্যাকটেট ইউজ করা না হয়। নিষেধাজ্ঞার 24 ঘন্টার পরেও নিষিদ্ধ স্যালাইন ব্যবহার হচ্ছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। সরকারি নিষেধাজ্ঞার পরেও কার অঙ্গুলি হেলনে চলছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানির নিম্নমানের এই স্যালাইন। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানির স্যালাইন কিন্তু ব্যবহার করা হচ্ছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। এই মুহূর্তে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে যারা ভর্তি রয়েছে তাদেরকেও কিন্তু সেই ফার্মাসিউটিক্যাল কোম্পানির যে স্যালাইন বা অন্যান্য ঔষধ আছে সেগুলো কোনো মৃত্যুর ঘটনা ঘটলে তার দায় কে নেবে? এই স্যালাইন ব্যবহার করা তো ঠিক না, তাহলে ও স্যালাইন বেআইনি, তো ব্যবহার করাটাই তো বেআইনি। মেডিকেল কলেজ এখানে এই স্যালাইন দেওয়া আছে। হ্যাঁ আছে, হাসপাতালে দিয়েছে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ মেডিকেলেও আতঙ্কের ছবি। রমরমিয়ে ব্যবহার করা হচ্ছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন। স্বাস্থ্য ভবনের নিষেধাজ্ঞার পরেও দেওয়া হচ্ছে বিতর্কিত স্যালাইন। আতঙ্কে রোগীর পরিজনরা। স্বাস্থ্য দপ্তরের তরফে দেওয়া নির্দেশের 24 ঘন্টা পরেও রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে কিভাবে এত রোগীদেরকে এই পশ্চিমবঙ্গ ফার্মাকিউটিক্যালসের স্যালাইন দেওয়া হচ্ছে, কার নির্দেশে? এর পেছনে কি তাহলে বড় কোনো মাথা রয়েছে, বড় কোনো চক্র রয়েছে? যে আমরা জানি যে এই স্যালাইনটা ভালোর জন্যই দিচ্ছে, কি দিবে না দিবে, এখন যদি ওটাও ওরকমই হয়ে যায় এখানে, সেটা তো আতঙ্ক সবারই থাকবে না। ভালোর জন্যই তো আসলাম, গরিব মানুষ কোথায় যাব, নার্সিংহোমে যাবো কি, টাকা পয়সা আছে কি আমাদের কাছে? হাসপাতালে ভালো মতো ট্রিটমেন্ট হবে না তো কি করে বাঁচবো? যেটা নিষিদ্ধ ওটা তো দেওয়া ঠিক না। আপনারাও তো দেখলেন। দেখছি তো, এটা তো ভুল, অন্যায় করছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন বিজেপি সাংসদ। ब्लैकलिस्ट होते हुए भी अगर इस तरह का जो है लापरवाही हुई है तो उस मंत्री को तत्काल बर्खास्त करना चाहिए और ये अपराध नहीं है, ये गुनहगार है
और उसको उस मंत्री को तत्काल जो है जेल के अंदर ठूंस देना चाहिए। ब्यूरो रिपोर्ट, TV9 বাংলা। TV9 বাংলার লাগাতার খবরের জের স্বাস্থ্য দপ্তরের নির্দেশে রাতারাতি স্যালাইন বদল হলো রায়গঞ্জ মেডিকেলে। শনিবার দুপুরের পর থেকে প্রত্যেক ওয়ার্ড থেকে সরিয়ে নেওয়া হলো পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের বিতর্কিত স্যালাইন। তার বদলে রোগীদের এখন দেওয়া হচ্ছে ফার্মা ইম্প্যাক্স ল্যাবের স্যালাইন। TV9 বাংলাকে ধন্যবাদ জানিয়েছেন রোগীর পরিজনেরা। সকাল থেকে লাগাতার খবর সম্প্রচারের পর অবশেষে নড়ে চড়ে বসেছে স্বাস্থ্য ভবন এবং স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা পেয়েই তড়িঘড়ি চটজলদি সমস্ত অবৈধ বা বিতর্কিত স্যালাইন বদল করতে বাধ্য হলো রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। আর যাতে স্বস্তি ফিরেছে রোগী ও তাদের পরিজনেদের, হাসি ফুটেছে রোগীর পরিবারের মধ্যেও। তারা অন্তত আশা করছেন যে এরপরে এই ঘটনার জেরে তাদের রোগীরা সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। সেই সঙ্গে অনেক ধন্যবাদ জানাচ্ছেন TV9 বাংলাকেও। ক্যামেরায় বিশ্বর সঙ্গে রূপক ঘোষ, TV9 বাংলা, উত্তর দিনাজপুর। পরে খবরে নজর রাখবো। রাজ্যের শাসক দলের কোন দল কোন পর্যায়ে গেছে ভাবুন একবার। যে সামান্য সমবায় ব্যাংকের পরিচালনা সমিতিতে কারা থাকবেন সেই ব্যাপারে তৃণমূল রাজ্য নেতৃত্বকে হস্তক্ষেপ করতে হচ্ছে। শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে গোষ্ঠী কোন্দলে জেরবার তৃণমূল কংগ্রেস। তমলুকের পর কাঁথি সমবায় ব্যাংকেও পরিচালনা কমিটি করা নিয়ে বিস্তর জলঘোলা চলছে। কাঁথি সমবায় ব্যাংকের পরিচালন সমিতিতে কে থাকবেন এই নিয়ে জেলা তৃণমূলের অন্দরে কোন্দল চরমে। পরিচালন সমিতিতে 108টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছে 100 আসন। সমিতি গঠন নিয়ে ভোটাভুটির আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। 15 জন ডিরেক্টরের পদের জন্য দাবিদার 40 জন। সূত্রের খবর, সমিতিতে কে থাকবেন এ নিয়ে অখিলগিরি বনাম উত্তম বারিকের ঠান্ডা লড়াই চলছে। সূত্রের খবর, অখিলগিরির কাছে সমিতির সদস্যদের সম্ভাব্য তালিকা চাওয়া হয়েছে। কলকাতায় দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী জেলার শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে সহমতের ভিত্তিতে একটি তালিকা তৈরি হয়। সেই তালিকা অনুমোদনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো হয়েছে। সূত্রের খবর, উত্তম বারিকের পাঠানো নামের তালিকা গুরুত্ব পায়নি, বরং অখিল ঘনিষ্ঠরাই এগিয়ে আছেন। স্বাভাবিকভাবেই এ নিয়ে দুপক্ষই সাবধানী। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা সিদ্ধান্ত নেবেন, যে নামগুলো আসবে রবিবার, সেই ফাইনাল যারা ডাইরেক্টর পদে নমিনেশন করবেন আমাদের দলের পক্ষ থেকে, যেটা অ্যাপ্রুভাল দেবে নেত্রী, তারাই নমিনেশন করবে। এর বাদ বাকি আর কেউ নমিনেশন করবে না। দেখুন, এটা কেউ কে কি বলছে এ বিষয়ে কান না দেওয়া ভালো। যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত না আসছে ততক্ষণ পর্যন্ত মন্তব্য করাটা সমীচীন নয়। বিজেপির অভিযোগ, দুর্নীতি করার জন্য শাসক দল অযোগ্যদের সমিতিতে আনছে। যোগ্য ব্যক্তিরা যারা, তারা তো দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করবেন, গর্জে উঠবেন, তো তাদের প্রার্থী করলে, তারা জিতলে তারা তো সমবায়টা ভালো চালাবেন। আসলে ঐতিহ্যবাহী এই কাঁথি কোঅপারেটিভ ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে আমরা অনিশ্চিত হয়ে পড়েছি। শিশিরবাবু তো বলেছেন যোগ্য লোকেরা, ভালো লোকেরা জিতবে, খারাপ লোকেরা হারবে। ভালো লোকেরাই জিতেছে, খারাপ লোকেরা হেরেছে। তা ভালো লোকের মধ্যে যেটা সব থেকে ভালো, তাদের মধ্যে বেছে নিয়ে আমরা তাদেরকে পরিচালক মণ্ডলীতে নিয়ে আসবো। সূত্রের খবর, বৈঠকের নির্যাস ইঙ্গিত দিচ্ছে এই মুহূর্তে জেলায় প্রাধান্য পাচ্ছে অখিলগিরি ও তার অনুগামীরা। তাহলে কি কৌশলে ডানা চাটা হচ্ছে উত্তম বারিকের? পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। জানেন তো, জঙ্গলের একই এলাকায় বাঘ আর সিংহ একসঙ্গে থাকে না। আচ্ছা, সেই নিয়মেই কি আরাবুল সাসপেন্ড? ভাঙড়ের যাত্রাপালায় ফের নয়া চিত্রনাট্য। সাসপেন্ডের পরেই খুনের চেষ্টার অভিযোগ দায়ের আরাবুলের বিরুদ্ধে। ভাঙড় বিধানসভার পর্যবেক্ষক শওকতের উপরেই ভরসা রাখলো ঘাসফুল। বিধানসভায় ভাঙড় হাতছাড়া হলেও শওকতের নেতৃত্বে ঘুরে দাঁড়াচ্ছে তৃণমূল। আর সেই কারণেই কি পাকাপাকিভাবে ছাঁটার রাস্তা? সাসপেন্ডের পর ফের একবার কি জেলি ভবিষ্যৎ একদা ভাঙড়ের তাজা নেতার? শওকত মোল্লা নিজে 6 লেনে বসে আছে, আমার উপরে হামলা হচ্ছে। পরিকল্পিত ঘটনা বলে মনে করি, এটা একটা ড্রামা। যাত্রাপালাও বলতে পারেন, নামটা হতে পারে ভাঙড়ের যাত্রাপালা। যাত্রাপালায় পালা বদল। একসময় আরাবুল ছিলেন, এখন শওকত। আরাবুল জেল থেকে ফিরেছিলেন, কিন্তু জঙ্গলের এক এলাকায় বাঘ আর সিংহ একসঙ্গে তো থাকে না, থাকা গেলও না। আপাতত
আরাবুল ফের একবার আউট, থেকে গেলেন শওকত। দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটি সাসপেন্ড করেছে আরাবুলকে। আরাবুলকে সাসপেন্ড করতেই ভাঙড়ে মিষ্টি বিলি শওকত অনুগামীদের। কিন্তু শুধু মিষ্টিতে কি আর মন ভরে, তাই টক আর ঝালটাও দরকার। সাসপেন্ড হতেই তৃণমূল নেতা খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে আরাবুল আর তার ছেলের বিরুদ্ধে। যেহেতু আরাবুল অনেকবারই চেষ্টা করেছে আমাকে মারার, সেই কারণে আমার প্রাণহানির আশঙ্কা জানে মনে করে আমি কমপ্লেন করেছি। সাসপেন্ড হওয়ার পরেই খুনের চেষ্টার অভিযোগ, সাসপেন্ড হওয়ার আগে অভিযোগ নয় কেন, প্রশ্ন করছেন বিরোধীরা। বললো তো এত দেরিতে কেন করলো, আগে কেন করেনি, তার ইতিহাস ভূগোল সবাই জানেন। জেল মুক্তির পর থেকেই আরাবুল মরিয়া ছিলেন পুরনো গড় ফিরে পেতে। পাল্টা শওকত 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ ছিলেন। জেল মুক্তির পর ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতিতে পৌঁছন আরাবুল। টানা 12 বছর যে ঘরটা তার ছিল সেটাই দখলের অভিযোগ করেন। এমনকি চেয়ার টেবিল পেতে গাছতলাতেও বসে পড়েন পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম। এগুলো ছিল প্রশাসনিক জমি দখলের লড়াই। রাজনৈতিক জমি দখলের লড়াইও টানা চলছিল ভাঙড়ে। আরাবুল বনাম শওকত অনুগামীদের সংঘর্ষ বাড়ছিল ক্রমশ। একই সঙ্গে দুই পক্ষ থেকেই ধেয়ে আসছিল শেষ দেখার হুঁশিয়ারি। বিভিন্ন জায়গায় দুই পক্ষের অনুগামীদের অশান্তি চলছিল গুলি বোমার লড়াইয়ের অভিযোগও। শেষ অশান্তি হয়েছিল বৃহস্পতিবার বিডিও অফিসে। আরাবুল ও শওকতের মধ্যে একে অপরকে হুঁশিয়ারি দেওয়াও সমানে চলছিল। এমনকি আদালতে যাওয়ার কথা বলেছিলেন দুই বিবাদমান নেতা। অবশেষে আরাবুলকেই সাসপেন্ড করল তৃণমূল। ইঙ্গিত মিলেছিল অবশ্য ডিসেম্বরেই। ইনফোসিসের ক্যাম্পাস উদ্বোধনে মুখ্যমন্ত্রী সেদিন শওকত মোল্লাকে হুঁশিয়ারি দিয়েছিলেন। শওকতকে বলেছিলেন ইনফোসিসকে যেন কেউ বিরক্ত না করে। I have with me Mr. Shaukat Mullah also. I have a request. Please see that we should help. We should cooperate them in all ways, at all levels. সেদিনের সেই হুঁশিয়ারিকে আদতে অনেকেই পাশে থাকার বার্তা ভেবেছিলেন। আরাবুল সাসপেন্ড হতেই বোঝা যাচ্ছে সেদিনের হুঁশিয়ারির সঙ্গে মিশেছিল আস্থাও। সেই আস্থাতেই ফের একবার পাসমার শওকতের। 2024 সালে 87,000 ভোটে লিড হয়েছে। কে কোথায় ছিল? এই যারাই দাঁড়িয়ে আছে এখানে তারাই কিন্তু পেটে কাপড় বেঁধে তৃণমূল কংগ্রেসের লড়াই করেছে। রেজাল্ট কথা বলে। 24 লোকসভা ভোটে আরাবুলহীন পরিস্থিতিতে তৃণমূলের লিড হয়েছে। কৃতিত্ব শওকতের। 21 বিধানসভায় ভাঙড় বিধানসভা ছিনিয়ে নিয়েছে নওশাদ সিদ্দিকী। 26 ফের ভোট। এখন থেকেই শওকতের ওপরই বাজি রাখছে তৃণমূল কংগ্রেস। পার্টি বড় হচ্ছে এবং আগামী বছরে পার্টি নির্বাচন আসছে। শৃঙ্খলা দরকার, প্রশাসনিক কাজ বহু বেড়েছে। শৃঙ্খলা রক্ষা থাকলে এই সমস্ত কাজ মসৃণভাবে হবে। সংগঠনের অঙ্কেই কি ছেটে ফেলা হলো এক সময়ের তাজা নেতা আরাবুলকে? বিরোধীরা অবশ্য একে দলের খেয়েই বলে নিশানা করছেন। 13 বছরে অন্তত 4-5বার সাসপেন্ড হয়েছে। হ্যাঁ, আর ওর দ্বিবার্ষিক একটা করে জেল যাত্রা হয় এই দলে থেকেই। কিন্তু এত মাল তুলেছে, এত দুর্নীতি করেছে, এত অপরাধ করেছে যে ও জানে যে বেঁচে থাকতে গেলে মমতা মাইকি জয় করে যেতে হবে। ওর মোট এই 6 বছরগুলোকে একসঙ্গে যোগ করলে যা দাঁড়াচ্ছে, আরাবুলের বাবার বয়সের থেকে বেশি হয়ে যাচ্ছে ওর সাসপেনশনের পিরিয়ড। সুতরাং আরাবুলের যে আগের সাসপেনশন কবে উঠেছিল তাও কেউ জানি না। এইবার আবার নতুন করে সাসপেন্ডেড হলো কেন, কি কারণ তাও জানি না। শওকত মোল্লা ভাঙড় বিধানসভার পর্যবেক্ষক। তাই কি বছর 3 আগে থেকেই ভাঙড়ে ঘর পরিষ্কার করছে তৃণমূল? সাসপেন্ড করলেও আরাবুল ভাঙড়েই থাকবেন তো তার অনুগামীরাও। শান্তি ও শৃঙ্খলা রক্ষার্থেই তাই আরাবুলের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ? এই প্রশ্নটাও তো উঠছে। সত্যজিৎ মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা।